বর্তমান সরকারকে আসলে সহযোগিতা করছে কিনা এটি আসলে বড় প্রশ্ন সাধারণ মানুষের জন্য, সব বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জন্য। আর দ্বিতীয় আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি ছিল সেটির উত্তর দেবেনি যে অন্তর্বর্তীকালীন সরকার, এর সাথে আমি যুক্ত করি সংবিধানের যত সংস্কার আছে সেগুলোর পেছনে আসলে অন্তরায়গুলো কি, কেন পারবে কেন পারবে না? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের সংস্কার করতে পারবে কি পারবে না সে প্রশ্নটা বুঝতে গেলে আসলে আমাদের একটু দেখতে হবে যে সংবিধানের সংস্কার কারা করতে পারে, কে করে, সাধারণত প্র্যাকটিসটা কি। আমরা বলছি যদি আপনি নতুন কোনো সংবিধান আপনাকে রচনা করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা গণপরিষদ করতে হবে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাদের কাজই হবে কেবলমাত্র সংবিধান রচনা করা। আর যখন একটা সংবিধান রচনা হয়ে যাবে তখন ইলেকটেড গভর্নমেন্টে যখন পার্লামেন্ট যখন হয়, আবার ইলেকটেড পার্লামেন্টারিয়ানরা কেবলমাত্র তখন সংশোধনের কাজটাই কিন্তু করতে পারেন। এখন প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে যদি নেসেসিটির কারণে, নেসেসিটির উপরে ভিত্তি করে তিনি যে কোনো বিষয়ে কিন্তু অর্ডিন্যান্স পাশ করতে পারেন, সংবিধানে তাকে সেই ক্ষমতাটা দেয়া আছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এই অর্ডিন্যান্সগুলো যতগুলো ধরেন এখন এই গত 4 মাসের মধ্যে পাশ হলো, সেটার আসলে ফেট কি, সেগুলো কি হবে, সেগুলো তো পূর্ণাঙ্গ আইন হিসেবে দাঁড়াচ্ছে না। পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট তাদের প্রথম দিবসের থেকে 30 কার্য দিবসের মধ্যে হচ্ছে সেগুলোকে হয় অনুমোদন দেবেন, নয়তো হচ্ছে যদি অনুমোদন না দেন তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ এইটার ফেটটা কিন্তু আলটিমেটলি সেই নির্বাচিত সরকারের উপরই। ফলে সংবিধান নিয়ে যে আলোচনাটা উঠছে এটাও তো একটা বিশেষ পরিস্থিতিতে আলাপগুলো উঠছে, যে আমাদের প্রয়োজনীয়তার নিরিখেই বিভিন্ন মহল থেকে কিন্তু এই দাবিগুলো করা হচ্ছে যে না, সংবিধানে আমাদের অধিকারের অনেকগুলো বিষয় আছে যেগুলো স্বীকৃতি দেওয়া হয়নি এবং নানান ধরনের বিপরীতমুখী অবস্থান আছে কিছু কিছু। না, বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য সহ এই বিষয়গুলো যদি সংশোধন যদি না হয় তাহলে পরবর্তী যে নির্বাচনটি হবে সেখানে তো আসলে এগুলো আসা সম্ভব, কোনো সুযোগ নাই। সেগুলো মানে আসলে পরবর্তী নির্বাচিত সরকার এসে হয়তো করবেন, বা আমরা জানি না যে ওনারা সংবিধান সংস্কার কমিশন আসলে কি পরামর্শ নিয়ে হাজির হবেন ফেব্রুয়ারি মাসে, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষাও করতে হবে। কিন্তু পদ্ধতিগতভাবে আপনার ওনারা যদি পিওরলি যদি আপনি আমাকে কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে কিনা জিজ্ঞেস করেন তাহলে আসলে নেই। কিন্তু যেহেতু একটা বিশেষ পরিস্থিতি, আমরা বলছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে এই সরকার যা করার আছে করছে, কারণ এই সরকারের মূল কাজ তো এই না যে নির্বাচিত সরকারের মতো কাজকর্ম করবে। তাদের কাজের মূল কথা শুরু থেকেই কিন্তু তারাও বলছেন যে আমরা সংস্কারের কাজ করতে এসেছি, সংস্কার করে দেশটাকে গুছিয়ে দিয়ে নির্বাচিত সরকারের হাতেই আমরা দিয়ে আমাদের নিজের কাজে ফিরে যেতে চাই। তো সেক্ষেত্রে আপনার এই যে সংস্কারের প্রশ্নে যখন আপনি একটা অন্তর্বর্তী সরকারকে তার বৈধতা নিয়ে আপনি মেনে নিচ্ছেন, ফলে তাদের করা কাজগুলোকে মেনে না নেওয়াটা তো আবার স্ববিরোধিতার। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের কথা বলছে, আপনার কি মনে হয়, আপনি একজন আইনজ্ঞ, আপনাকে যদি বলি এই যে শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের 2-1টা কথাই যে পরিমাণে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন সম্ভব কিনা? এগুলো আসলে ভবিষ্যতের উপরে রাজনৈতিকভাবে কি সমঝোতার মধ্যে আমরা আসতেছি সেগুলোর উপর ডিপেন্ড করবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই যে সাহায্য করার কথা যেটা আসতেছে, আমরা সহযোগিতা তাদেরকে করছি কিনা, এই সহযোগিতা তো আসলে জনগণের সহযোগিতা, সেটা কিভাবে আসবে সেটা আসলে মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপই সাকসেসফুল হবে না। সচিবালয়ে যে ঘটনা ঘটছে, আমরা দীর্ঘদিন ধরে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আমরা বলেছি, আপনি পুলিশ যদি আসলে কোনো রকমের কোনো কিছু ব্যত্যয় ঘটে তাদেরকে আমরা খুব সহজেই ধরতে পারি। আমি নিজেই অনেক পুলিশের বিরুদ্ধে মামলা করেছি, এমনকি জেলে ঢোকানোর মতো ঘটনাও ঘটেছে তাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের কারণে। আমলাদের ধরা যায় না, আমলাদের টাচ করা যায় না, আমলাদের টাচ করলে হচ্ছে আগুন জ্বলে। এবং খুব ইন্টারেস্টিং বিষয়, আমার এক সাংবাদিক বন্ধুর একটা লেখা থেকে দেখলাম ফাইলের সাথে একটা কুকুরও পড়ে গেছে সেখানে। কুকুর গেল কীভাবে সচিবালয়ের ওই জায়গাতে, কীভাবে? অনেকগুলো বিষয় আছে আসলে, এই ক্লু ধরে আগালেও অনেক মোটিভগুলো বোঝা যাবে। অনেকে আবার গুজব ছড়াচ্ছে বরিশালে সব সচিবালয়ের কাগজপত্র পাওয়া গেছে, সেটা আবার ফেক নিউজ হিসেবে অনেকগুলো পত্রিকা আবার ফ্যাক্ট চেক করে সেগুলোকে আবার বলে দিয়েছে। কুমিল্লাতে গতকাল রাত্রে পুরো বাজার পুরো ছাই হয়ে গেছে। সেরকম ধরেন স্বাভাবিক আগুন লাগার বা নিয়মিত আগুন লাগার একটা ভিন্ন একটা আসপেক্ট আছে। তো সেই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি খেয়াল করেন যে
প্রেশার তো আছেই। এই গভর্নমেন্ট বারবার করে সংস্কারগুলো তো এই আমলারাই আসলে করবে শেষ পর্যন্ত, ওদের হাত দিয়েই তো যাবে ফাইলগুলো। এখানে আসলে মেজর কতগুলো শিফটিং এর ব্যাপার আছে, চেঞ্জের ব্যাপার আছে, আপনার ডিসি নিয়োগ থেকে শুরু করে সবগুলো জায়গাতে যে রিশাফলগুলো হয়েছে এগুলোর কারণে তাদের সেটআপে তো আসলে কিছুটা পরিবর্তন এসছে এবং তাদের অনেকগুলো ডিস্টার্ব হয়েছে তাদের কাজের মধ্যে। সেই জিনিসটাকে মেনে নেওয়ার পরিবর্তে আসলে তারাই সহযোগিতা করছেন না, সেটাই তো দাঁড়াচ্ছে। এটাকে ডিল করতে গেলেও আসলে পলিটিক্যাল একটা ঐক্য দরকার। রাজনৈতিক দলগুলোর যদি ঐক্য না থাকে তাহলে এদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। যেটা শওকত ভাই বলছিলেন যে বিগত সরকারের, পতিত সরকারের যে প্রেতাত্মা রয়ে গেছে, প্রেতাত্মা আসলে কারা? প্রেতাত্মা শুধু কেবলমাত্র পলিটিশিয়ান না, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে যেসব সুবিধাভোগীদেরকে তারা সেট করে গেছেন সেগুলো তো আসলে সে অর্থে চেঞ্জ হয়নি। বিভিন্ন পোস্ট হোল্ড করতেন, এরকম আমাদের জানাশোনা পরিচিত অনেককেই দেখছি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত, বিভিন্ন মিনিস্ট্রির আইনজীবী হিসেবে কাজ করছেন এখনো, যারা আগের আমলের সচিবরা বহাল আছে, বেশিরভাগই রয়ে গেছে এবং তারা তাদের স্বার্থ অনুযায়ী কিন্তু কাজ করছে। এখানে ডিসি নিয়োগে যেই হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেই কমিটি গঠন সুপারিশ করেছে শাস্তির, সেটিও কিন্তু হয়নি। এখানে কি মানে সাহিত্যের ভাষায় এটাকে বলে রক্তবীজের ঝাড়। স্বৈরাচারীরা রক্তবীজের ঝাড় রেখে যায়, তারাই বলে অন্য সব জায়গায় হাত দেওয়া যতটা সহজ, এই আমলাদের হাত দেওয়ার কিন্তু মানে সেই শুরু থেকে এখন পর্যন্ত আমলাদের এটার পেছনেও কিন্তু বিগত সরকারের অবদান আছে। কারণ আপনি যেই ছোট দেশ, সেই দেশটা পরিচালনা করার জন্য আমলার সাইজ কত বড় হওয়া দরকার সেটা নিয়ে আলোচনায় আসা দরকার। এত বড় আমলার সাইজ আমার আসলে দরকার আছে কিনা। অপ্রয়োজনীয় অনেক খরচ বাড়িয়েছে, পদ তৈরি করেছে তাদের রাজনৈতিক নেতাদেরকে পুনর্বাসন করার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার। এই জায়গাগুলোকে কাটিল করা প্রয়োজন। আমরা যদি আপনার কাছে আরও জানতে চাই, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আগামীকাল ঘোষণা করার কথা, যেটি এর আগে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার প্রস্তাব ছিল রাষ্ট্রপতির পদত্যাগের সাথে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, প্রত্যেকটা জায়গা থেকে কেমন যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটু পিছু হটতে হচ্ছে। কেন? আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো আগের মতো গুরুত্ব দিচ্ছে না আপনার কাছে মনে হয়? এটি শুনেই আসলে শেষ করবো আজকে। দেখুন, আমার কাছে মনে হয় যে দূরত্বের বিষয় না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি তো সেখানে উপদেষ্টা হিসেবে আছেনই, ফলে তাদের সার্বক্ষণিক উপস্থিতি তো হচ্ছে তাদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে। কিন্তু উপদেষ্টারা আবার বলছেন যে আমরা এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেই, আমরা যেহেতু উপদেষ্টায় আছি সরকারে। সেটা তো ডেফিনেটলি, সেটা তো এখন তারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তাদের রুটসটা তো ওখানেই, তাদের ভ্যালিডেশনটা তো ওখান থেকে আসে। তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে না থাকতো তাহলে এই তিনজন তো উপদেষ্টা হওয়ার অন্য কোনো যোগ্যতা রাখেন না। ফলে ওটা নাই বললেও আসলে ওই কানেকশনটা তো কোনোভাবেই লুজ হয়ে যায় না, ওটা থাকে। যেভাবে পিছু হটার ব্যাপারটা ভাবছেন আপনি, সেটা তো আসলে ধীরে ধীরে কিছুটা জায়গায় যখন আপনি প্র্যাকটিক্যালিটিটা চিন্তা করবেন, যে আপনার একটা হচ্ছে রাজনৈতিক দলের কাছে, রাজনৈতিক দলের বলা হয় যে রাজনৈতিক দলগুলো এখানে অবজেকশন দেওয়ার কারণে আসলে এই জিনিসগুলো, সেগুলো কিছুটা তো হতে বাধ্য, কারণ হচ্ছে অভিজ্ঞতা একটা ব্যাপার। আপনি যেটা হক ভাইও কিছুটা বলছিলেন যে ভালো আমলাও তো আছে, আমরা যখন ওভারঅল আমলার জায়গাটাকে যখন ক্রিটিসাইজ করছি, তখন তিনি কিন্তু আবার একটা জায়গায় চিন্তা করছেন যে ভালো আমলাও তো আছে, আপনার আমলা তো লাগবে, কাজ করাতে হবে তাদেরকে দিয়ে। আবার এটাও বলেছেন যে আমলা না হলেও কাজ করানো যাবে। তো আমি ধরে নিচ্ছি হচ্ছে যে আপনার যাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন তার প্র্যাকটিক্যালিটির জায়গাটা চিন্তা করতে হবে, এরকম যে শিক্ষার্থীরা তাদের একটা শুভ চিন্তার জায়গা থেকে যে ভাবনাটা ভাবছে আর যে ব্যক্তি কাজের মধ্যে আছে, দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য কাজ করে। ওই পার্থক্যের জায়গায় কিছুটা দূরত্ব, কিছুটা মনে হতে পারে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই দূরত্বটা আমার কাছে মনে হয় যে সেটা কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় দূরত্ব। সেইটা সবকটার ধরেন দাবি যদি আপনাকে মেনে নিতে হয়, তাহলে তো আসলে এই সরকারের আলাদা স্বাতন্ত্র বলে কিছু থাকবে না, তারা কাজও সে অর্থে আসলে করতে পারবে না। মূল যে জায়গাটায় আমাদের আর একটু ভাবনা চিন্তা করা দরকার, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হক ভাইয়ের কথাগুলো শুনতে শুনতে আমি নিজেও আসলে কিছুটা কনফিউজ হচ্ছিলাম যে কোনো ক্ষেত্রে খুবই বৈপরীত্য দেখা দিচ্ছে, আপনার লজিক্যাল ফ্যালাসিও কিছুটা মনে হচ্ছিল। আমি ছাড়া বাকি সবাই খারাপ, এই নীতিগুলোর থেকে একটু বের হয়ে আসা।